ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। শিল্প কারখানায় জ্বালানি সংকট, ব্যাংক ঋণের চড়া সুদ ও প্রয়োজনীয় ঋণ না পাওয়া, দীর্ঘমেয়াদী কর কাঠামো ও নীতি সহায়তার অভাবে দেশে কয়েক বছর ধরেই কমছে নতুন বিনিয়োগ। এতে করে কমছে কর্মসংস্থান, বাড়ছে বেকারত্ব। দেশি উদ্যোক্তারা যখন বিনিয়োগ বিমুখ, তার প্রভাব পড়ছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ৩০ কোটি ৩২ লাখ ডলার। প্রায় ১৮ কোটি মানুষের বাজার থাকার পরও কেন দেশে বিনিয়োগ বাড়ছে না, তাই এখন বড় প্রশ্ন। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, বিদেশি বিনিয়োগে বাধা কী। এ বিষয় নিয়ে আলোচনায় অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার সাথে একটু জেনে নিতে চাই, আসলে বাংলাদেশে এই মুহূর্তে বড় সংকট হচ্ছে বিনিয়োগের, কারণ বিনিয়োগ হচ্ছে না, নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না। সেটি তো নিশ্চয়ই অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ। জি, ধন্যবাদ। আমি কি কথা বলবো? প্রীতি চক্রবর্তী, আপনার মোবাইল ফোনটা একটু যদি সোজা করে ধরতেন আপনি। সোজাই তো করেছি, এই সোজা এটা। জি 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 জি, এইভাবে একটু 1 মিনিট আমরা একটু শুনে আসি শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে, তারপর আসছি আপনার কাছে। জি, শাহাদাত হোসেন সিদ্দিকী। জি, ধন্যবাদ। দেখুন, যে বাংলাদেশের বর্তমানে যদি চিন্তা করেন, সেটা যে শুধু বিদেশি বিনিয়োগ বলেছেন আপনি, দেশি বিনিয়োগকারীদের অনুৎসাহের কারণ হিসাবে তারও একটা প্রভাব বিদেশি বিনিয়োগে আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী যদি চিন্তা করেন, তাহলে দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগটাকে কোনোভাবেই ওইভাবে আকৃষ্ট করতে পারছি না, যেটা আমার জিডিপিকে ব্যাপকভাবে কন্ট্রিবিউট করবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করবে, ইভেন আমার মূল্যস্ফীতির রোধে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। আমরা কিন্তু সেটা পাচ্ছি না, এবং ধীরে ধীরে আমাদের সময় যত সামনের দিকে এগুচ্ছি, মনে হচ্ছে যেন এই জায়গাটা আরো দুর্বল হচ্ছে। এই দুর্বল হওয়ার পিছনে বেসিক্যালি যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দেশটাকে যে শান্তিপূর্ণ জায়গায় রাখা দরকার, দেশটা আসলে প্রকৃতপক্ষে সেই জায়গায় নেই বলতে হচ্ছে আমরা রাজনৈতিকভাবে কোনো সময়ই যে খুব স্থিতিশীলতা আনতে পেরেছি, সেটা সম্ভব হয়নি। যে কারণে এটা রাজনৈতিক একটা ফ্যাক্টর, পলিটিক্স একটা বড় ফ্যাক্টর বিদেশি বিনিয়োগকারীদের জন্য। কারণ সে বিনিয়োগ করতে আরেকটা দেশে যখন যায়, তখন চিন্তা করে ওই দেশটা কতটুকু স্টেবল। তার মানে ইন টার্মস অফ পলিটিক্স, ইন টার্মস অফ আদার ফ্যাক্টরস অ্যাজ ওয়েল, যে ইকোনমিক্যালিও, কারণ হচ্ছে একটা দেশ দীর্ঘ 4 বছর ধরে মূল্যস্ফীতি 10%। নিশ্চয়ই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, মানে বুঝতে পারছি যে রাজনীতি এখানে একটি বড় বিষয়। আপনার কাছে আরো শুনবো, তার আগে একটু প্রীতি চক্রবর্তী, ওনার কাছে একটু জেনে নিতে চাই। উনি নিজেও একজন ব্যবসায়ী প্রতিনিধি, বিনিয়োগকারী। প্রীতি চক্রবর্তী, আপনার কাছে একটু জানতে চাই, মানে শাহাদাত হোসেন সিদ্দিকী যে বিষয়টা বলছিলেন যে রাজনীতির কারণেই আসলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, আসলে কি বিষয়টা তাই? যদি এখানে একটি বিনিয়োগের সুন্দর নীতি থাকে, সুদের হার কম থাকে এবং বাজারে উৎপাদিত পণ্য বিক্রি হওয়ার নিশ্চয়তা থাকে, তাহলে আসলে রাজনীতি কি খুব বেশি বড় অনুষঙ্গ? ধন্যবাদ। আসলে উনি এই কথাটা বলতে চায় নাই যে রাজনীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আসলে রাজনীতি তো থাকবেই। রাজনীতি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, বিষয়টা হচ্ছে স্থিতিশীলতা। রাইট। উনি বলতে চেয়েছে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তাহলে ইকোনমিক স্থিতিশীলতা আসতে বাধ্য। তখন দেশ তার একটা নির্ধারিত ফরম্যাটে এগিয়ে যেতে পারে, এবং আমরা যারা বিনিয়োগকারীরা, যারা বিজনেস এন্টারপ্রেনাররা আছি, আমরাও স্বস্তিতে কাজ করতে পারি। যেটা আমাদের পাশের দেশগুলোকে দেখলে, যখন তারা স্থিতিশীলতায় থাকে, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, বা আমরা স্থিতিশীলতা থাকতে আমরা কিভাবে এগিয়ে যাই, সেটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ফলে প্রথমত দরকার, দেশে, যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য, যে একটা স্থিতিশীল অবস্থা, এবং সেই স্থিতিশীল অবস্থার উপর নির্ভর করে আপনি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন, যে বিদেশি বিনিয়োগ তখন এটাকে দেখেই এই দেশগুলোতে আসে। এটা শুধু নট অনলি ফর বাংলাদেশ, যে কোনো দেশের জন্যই প্রযোজ্য। ফলে বাংলাদেশের জন্য আমাদের বাইরের বিনিয়োগ এখন প্রায় শূন্যের কোঠায়। এই বাংলাদেশে এই বিনিয়োগ আসার জন্য আমাদের দেশে একটা স্থিতিশীলতা অবশ্যই দরকার। সম্প্রতি আপনারা স্থিতিশীলতা থেকেই আসে। সম্প্রতি আমরা দেখলাম যে সৌদি বাংলাদেশ চেম্বার এই বাংলাদেশের সৌদি বিনিয়োগ বাড়ানোর জন্য নানান রকম উদ্যোগের
আমরা দেখলাম। তো সেখানে আপনি নিজেও সম্ভবত সম্প্রতি সৌদি থেকে এসেছেন, তো সেখানে আসলে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সৌদি উদ্যোক্তাদের চিন্তা ভাবনা বা মানসিকতা কেমন দেখলেন? কতটা? আচ্ছা, প্রথমত বলি যে এটা একটা খুব ভালো উদ্যোগ যে সৌদি বাংলাদেশ চেম্বার এতদিন পরে হলেও তৈরি হয়েছে এটা, এবং ওইখানে আমিও একজন ফাউন্ডার মেম্বার হিসেবে আছি। আমি যে ঘুরতে গেছি, আমি যে দেখতে গিয়েছি, আমি আই ওয়াজ ইনভাইটেড এজ এ গেস্ট। একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম ছিল, সেমিনার ছিল, সেইখানে আমাকে একজন স্পিকার হিসেবে ইনভাইট করেছিলেন। তো এই প্রোগ্রামটাও এই এটা সেকেন্ড টাইম সৌদি আরবে হচ্ছে, ফলে এটা হয়তো একটা বড় অবয়ব নেবে। বড় অবয়ব নেওয়ার জন্যই বাংলাদেশের এন্টারপ্রেনারদেরকে ওনারা ইনভাইট করেছে। আমি আমার জন্য ফার্স্ট টাইম রিয়াদ ভ্রমণ। তো আমি যেটা দেখলাম যে আসলে এখন আর কিন্তু এই চিন্তা মাথায় রাখা যাবে না যে সৌদি আরব শুধু ধর্মীয় জায়গা। এরা এখন অসাধারণ, রিয়াদ তো অসাধারণ মডার্ন ভাবে নিজেদেরকে উপস্থাপিত করছে। এবং আরো একটা মজার জিনিস দেখলাম যে আমি যেহেতু হেলথ কেয়ার নিয়ে কাজ করি, হয়তো আপনি জানেন যে আমার পরিচয় দিয়েছেন যে আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাট এট দ্য সেম টাইম আমি হেলথ কেয়ার নিয়ে কাজ করি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান। তো আমি আমার হেলথ কেয়ার কি প্রমোট করতে চেয়েছি। আমি দেখলাম যে আমার চেয়েও সৌদি আরবের যে সমস্ত হেলথ সেক্টরে যারা কাজ করছেন তাদের বাংলাদেশের প্রতি এই আগ্রহটা আছে যে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স কিভাবে নেওয়া যায়। ফলে এটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি যে বাংলাদেশ থেকে নেওয়া। এবং এট দ্য সেম টাইম যদি আমার বাংলাদেশ গভর্নমেন্ট, আসলে সৌদি আরবের অপরচুনিটিগুলি আমরা কেউই টেপড আউট করি নাই, না গভর্নমেন্ট না প্রাইভেট, কেউই করি নাই। ওনারা কিন্তু, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় যদি আমার গভর্নমেন্ট খুব ভালোভাবে আগালেই তো হয়ে যায় না, গেলেই তো হয়ে যায় না। প্রত্যেকটা আপনি খুঁজে দেখেন ম্যাক্সিমাম দেশ সৌদি আরবে দুবার করে যায়, গভর্নমেন্ট থেকে যায় বছরে, গিয়ে তাদের সঙ্গে কথা বলে আসে। কিন্তু আমরা কি করছি? তাহলে এই অপরচুনিটিটা আমাদেরকে নিতে হবে। এটা শুধু সরকারি বেসরকারি খাত চেষ্টা করলে হবে না, এটা সরকারি খাত থেকেও এই চেষ্টাটা চলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। তার আগে আবারও একটু ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক স্থিতিশীলতার কথা আপনি বলছিলেন, কিন্তু একই সাথে আসলে বিনিয়োগের জন্য অর্থনৈতিক যে সিদ্ধান্তগুলো, সুদের হার থেকে শুরু করে জ্বালানির নিশ্চয়তা এবং বিনিয়োগ করার পরে মুনাফা নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার যে নিশ্চয়তা, সেগুলো কি আসলে খুব মানে সন্তোষজনক জায়গায় আছে? জি, ধন্যবাদ। দেখুন, যে বিষয়টা যদি আপনি এইভাবে সাধারণভাবে চিন্তা করেন যে বাংলাদেশের সুদের হার কেন বেশি, বিষয়টা হচ্ছে দেশকে আপনি দেশের মতো পরিচালিত করতে পারেন নাই বলেই আলটিমেটলি এইগুলোর উপর প্রভাব থাকতে পারে। অর্থাৎ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি বৃহৎ ওয়াইডার পোর্ট্রেতে দেখেন, তখন হচ্ছে যে রাজনীতি একটা বড় রোল প্লে করে ফর শেপিং দ্য ইকোনমি। আলটিমেটলি ইকোনমিক্স কিছুই করতে পারবে না যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল। আপনি সুদের হার শূন্যতে নিয়ে আসলেন, দেখবেন বিনিয়োগকারী বিনিয়োগ পর্যন্ত করবে না। বিষয়টা হচ্ছে 9-6 ইন্টারেস্ট ছিল, তখন যে বিনিয়োগের অবস্থা পরবর্তীতে বাড়ছে, তাহলে কমার কথা, স্বাভাবিকভাবে ইন্টারেস্ট রেট বাড়ছে। কিন্তু এখন যদি কমানো হয় তাহলে যে দিনের মধ্যে বেড়ে যাবে, রাতারাতি বেড়ে যাবে, ইউ নেভার এক্সপেক্টেড, বিকজ পলিটিক্স ডিটারমাইন্স করতেছে ওয়েদার ইউ উড গো ফর ফার্দার ইনভেস্টমেন্ট অর নট। বিষয়টা আমি বললাম যে আমরা যখন লেখাপড়া করি তখনও দেখা যায় একটা অর্থনীতির মূল কেন্দ্র হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি অপরিহার্য। তারপরে যদি অর্থনীতির সূচকগুলোকে আপনি কিভাবে নাড়াবেন, দ্যাট মিনস আপনি সুদের হার কমান, রাজনৈতিকভাবে স্থিতিশীল, আর রাজনৈতিকভাবে স্থিতিশীল না সুদের হার কমাবেন, দেখবেন স্থিতিশীলটা কার্যকরী ভূমিকা পালন করবে। অর্থাৎ বাংলাদেশ এখন যে জায়গায় আছে, অনেক দিক থেকে আমি বলবো কি একটা আনসার্টিনিটি সবকিছুর মধ্যে বিরাজ করছে, যে কারণে বিনিয়োগকারীরা এখন বিনিয়োগ করছে না। কারণ হচ্ছে আসলে রাজনীতি কোন দিকে শেপে সেদিকে তাকিয়ে রয়েছে। নিশ্চয়ই রাজনৈতিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না, কারণ হচ্ছে রাজনীতি, পলিটিক্যাল গভর্নমেন্ট কখন আসবে তখন হয়তো যতটুকু করে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে বিনিয়োগের জন্য আকৃষ্ট জায়গা হতে পারে নাই। তার কারণে যদি আপনি সরকারের স্থায়িত্ব এখানে আসলে একটি বড় বিষয়। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আরো শুনবো। প্রীতি চক্রবর্তী আপনিও থাকবেন, কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই আপনাকে পাবো 2 মিনিট অন্তত। সৌদির সাথে আসলে কি কি সম্ভাবনা আছে সেগুলো একটু ছোট্ট করে হলেও শুনতে চাই। 2 মিনিটের বিরতি। দর্শক দেখছেন
ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। এ পর্যায়ে নেব একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। বিরতির আগে যেমনটা কথা বলছিলাম প্রীতি চক্রবর্তী, আপনার কাছে যে আসলে সংকট তো থাকবেই, সংকটের মধ্যেও আমরা জানি সামনে একটি নির্বাচন পর হয়তো একটি স্থিতিশীল সরকার আসবে, একটা দীর্ঘমেয়াদী সরকার আমরা পাবো। তো সেই সময় আসলে যাতে এই বিনিয়োগ পরিস্থিতিটাকে বা নতুন সরকার এসেই যাতে বিনিয়োগের বিষয়টিকে খুব দ্রুত এগিয়ে নেওয়া যায়, সেই জায়গায় আসলে কোন কোন প্রস্তুতি এখন নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন এটা। ইনফ্যাক্ট ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে স্থিতিশীলতা থাকলেও বাইরের বিনিয়োগ আসতে চায় না। আর যদি আমি স্পেশালি সৌদি আরবের ক্ষেত্রে বলি, সৌদি আরবে আমাদের আসলে কাজ এখনই শুরু করতে হবে। ইনফ্যাক্ট যদি ইন্টারিম গভর্নমেন্টও শুরু করে দিত খুব ভালো হতো, কারণ ওদের সঙ্গে আমাদের কাজ করার প্রচুর স্কোপ রয়েছে, অপরচুনিটি রয়েছে। এটা পেট্রোকেমিক্যালে, এটা হেলথ কেয়ারে, এটা আইটিতে, এটা এগ্রিতে, এবং এটা মেন পাওয়ারে, অফকোর্স মেন পাওয়ারে। তো এই জায়গাগুলিতে দেখেন, এই 5টা জায়গায় আমরা যদি কাজ করতে পারতাম সৌদি আরবের সঙ্গে, তাহলে আমাদের দেশের যে ফরেন কারেন্সির যে আসার ফ্লোটা, এটা অনেক বেড়ে যেত। এবং আমরা এতদিন তো সারা জীবনই খালি আনস্কিল ম্যান পাওয়ার পাঠিয়ে পাঠিয়ে আমরা সব জায়গায় খালি পরিচিত যে ওই দেশের মেইড, ওই দেশের লেবার ওয়ার্কার। আমি রিয়াদে নেমে এয়ারপোর্টে দেখে ও আর কি মুগ্ধ সমস্ত ছেলেপেলেরা বাংলাদেশের, বাট দে আর নট মানে এই পার্টনারশিপটা কেমন হবে বলে আপনি মনে করছেন? মানে একটি তো হচ্ছে যে বিদেশি মানে সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে, ফ্যাক্টরি খুলবে, সেটি যেমন একটি, আবার বাংলাদেশে যে সমস্ত সফল উদ্যোক্তা আছে বা সফল ব্যবসা উদ্যোগ আছে, সেই সব উদ্যোগকে আসলে সৌদিতে নিয়ে যাওয়ার সুযোগ আছে কিনা? কারণ আমরা জানি সৌদিও আসলে বিশ্ব থেকেই বিনিয়োগ চাচ্ছে। তো এটা বোধহয় এটা আপনি বুঝেন যে কখনোই ওয়ান ওয়ে হয় না, কিন্তু আমাদের ট্যাপিংটা করতে হবে যে আমরা যেন আমাদের দেশটাকে এবার আমাদের দেশ থেকে তো বিনিয়োগ করার সুযোগ আসলে কম। তারপরে যাই হোক, কেউ যদি ইন্ডিভিজুয়ালি চায় তখন সেটা বাংলাদেশ ব্যাংক বা বিদা পারমিট করে। তো আমাদের যে সুযোগটা আমাদের হাতে আছে এখন, সেইটাকে কাজে লাগে অ্যাটলিস্ট আমরা এই বিনিয়োগ আনার ক্ষেত্রে আমরা কাজটা করি। এই কাজটা আমি মনে করি এখন থেকেই সরকারকে শুরু করতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট থেকেই। এবং অবশ্যই যখন আফটার ইলেকশন একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টকে তো আমরা তো আমাদের বেসরকারি খাত থেকে বলবোই। আরেকটা কথা আপনাকে আমি একটু বলি, এটা এই কথা বলার সুযোগে, যে বাংলাদেশ থেকে ওরা একজন আমাকে 2000 নার্সের কথা বললো। আমরা কিন্তু এখন প্রতি বছর 1,20,000 নার্স প্রডিউস করছি এবং চাইলে আমরা এখন বাইরে পাঠাতে পারি। কিন্তু কোভিডের সময় WHO একটা এম্বার্গো দিয়ে রেখেছিল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সবাইকে, যে ওরা কেউ নার্স পাঠাতে পারবে না। এখন বাংলাদেশ ছাড়া বাকি সবাই কিন্তু এই এম্বার্গো থেকে ক্রমান্বয়ে ছুটে যাচ্ছে। অলরেডি ইন্ডিয়া ছুটে গেছে, পাকিস্তান ছুটে গেছে, বাকিরাও প্রসেসে আছে। তো এই কাজটাও আমাদেরকে করতে হবে। আমরা শুরু করেছি আমাদের দিক থেকে, বাট গভর্নমেন্টকে প্রোঅ্যাক্টিভ হয়ে এগিয়ে আসতে হবে। কারণ আমার তো 1,20,000 নার্স বাংলাদেশে এখন, মানে এই সমস্ত বাধা দূর করার জন্য নিশ্চয়ই রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীলতা এটা খুব বড় বিষয় নয়। প্রীতি চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আশা করি আমরা ভবিষ্যতে নিশ্চয়ই একটা ভালো নিশ্চয়ই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার সাথে আলাপ চালিয়ে নিতে চাই। যে কথাটি তিনি বলছিলেন যে আসলে এই যে আমরা নার্স রপ্তানি করার ক্ষেত্রে যে বাধা, সেই বাধাটাও কিন্তু আমরা দূর করতে পারিনি। মানে এটি তো নিশ্চয়ই রাজনৈতিক যে অস্থিতিশীলতা, সেই অস্থিতিশীলতার কারণে নিশ্চয়ই নয়, কারণ আমাদের সরকারের যে ব্যবস্থাপনা বা আমলাতান্ত্রিক ব্যবস্থাপনাও তো আসলে কিছু কিছু কাজ হওয়া উচিত, সেগুলো হচ্ছে না কেন? জি, দেখুন, যে বিষয়টা হচ্ছে যে আমি যদি আমার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে স্পষ্টতই এটার সাথেও আপনি রাজনীতি সম্পৃক্ত করতে পারবেন। কারণ রাজনীতি, একটা দেশ পরিচালনা হয় রাজনীতিতে। আপনি যখন অন্য একটা সরকার থাকে, তখন রাজনৈতিক সরকারের প্রতি আমরা হা করে কেন তাকিয়ে থাকি? তার মানে হচ্ছে সরকারের মধ্যে পার্থক্য আছে। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক সরকার, ডেফিনেটলি এক সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যে কারণে বলা হচ্ছে এখন স্থিতিশীলতা আছে দেশে। আপনি যদি রিলেটিভলি 5ই আগস্ট ওই সময়টার কথা বিবেচনা করেন, স্থিতিশীল, তার মানে স্থিতিশীলতা আপনি অন্তর্বর্তী সরকার আছে বলেই এখন বিনিয়োগ আসছে না। অতএব অন্তর্বর্তী সরকার আছে বলেই আপনার নজর কোথায় দেওয়া উচিত, কোথায় দেওয়া উচিত না, ইনস্টিটিউশনাল যে নর্মসগুলো যেভাবে কাজ করা উচিত সেগুলো হয়তো বা সেভাবে কাজ করছে না, সেটাও হতে পারে। অতএব সরকার দেখে না, শুধু রাজনীতির যে ভিতরের গভীরতাটা যদি বুঝতে পারেন, তখন আলটিমেটলি দেখবেন একটা রাষ্ট্র
এই গরিব রাষ্ট্র থেকে ধনী রাষ্ট্র হওয়ার পিছনে তার রাজনীতিক রোলটা প্লে করছে এবং এই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, তাহলে কি আসলে একটি রাজনৈতিক সরকারের অপেক্ষাতেই সবকিছু বসে থাকবে? মাহবুব ভাই, যেটা হচ্ছে যে আপনার যে কথাটা, আপনি রাজনীতিকে বাদ দিবেন না। আপনার কথাই হচ্ছে রাজনীতিক দায়ী নয়। রাজনীতিকে আপনি এমন একটা জিনিস এইচ অ্যান্ড এভরি সেক্টরের সাথে এনট্যাঙ্গেল করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিষয়টা হচ্ছে যে বিনিয়োগ বাড়ানোর যদি স্কোপগুলোর কথা বলেন, হ্যাঁ, আমাদের শুধু নার্সের বিনিয়োগ সৌদি আরব নয়, পৃথিবীর অনেক দেশেই নার্সের বিনিয়োগের জন্য আমরা নার্স এখন করতে পারি, পাঠাতে পারি। যেমন আপনি জাপানের কথা বলেন, জাপানের বার্ধক্য মানুষের সংখ্যা মানে হচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। অতএব এই জায়গায় কিন্তু আমাদের যেটা স্কিলের উপর বিগত সরকারেও গুরুত্ব দিয়েছে, অথরিটি করেছে, কিন্তু ফাংশনাল ইফেক্টিভ কতটুকু সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। তার মানে রাষ্ট্র শুধু সম্পদ ব্যবহার করলেই হবে না, সেটা ইফেক্টিভলি ব্যবহার করছে কিনা সেটা এখনো বাজেট হচ্ছে। কিন্তু একই সাথে তো আমরা এটাও বলতে শুনি যে রাজনৈতিক সরকারের সময় অনেক নীতি নেয়াই আসলে কঠিন হয়। সেক্ষেত্রে এই যে বাংলাদেশ থেকে যারা সম্ভাবনাময় বিদেশে গিয়ে ফ্যাক্টরি করতে পারে, বিনিয়োগ করতে পারে, এই ধরনের নীতিগুলো কি আসলে এই সরকার নিতে পারতো না? এটাই কিন্তু দেখেন, জনগণের মনে কি প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা ছিল যে ভালো কাজগুলাই শুধু আমরা দেখতে পাবো, যাতে আমরা বিগত সরকারের অনেক কিছু তুলনা করতে পারি। এখন যখন তুলনা করতে যান, তখন শুধু রেমিটেন্স বাদ দিলে প্রবৃদ্ধির ক্ষেত্রেও আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন না, বিনিয়োগ দেশি বিনিয়োগের ক্ষেত্রেও নিশ্চয়ই বিদেশি বিনিয়োগ। আজকের মতো সময় শেষ, এই আলোচনা নিশ্চয়ই আরো চলতে থাকবে। শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।